আজকে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নতুন যে রাজনীতির সংস্কার, মৌলিক সংস্কার এবং সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে সেসব বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ। জুলাই পদযাত্রায় সারা দেশেই ঘুরেছেন, অলমোস্ট গোটা দাগে দেশ পুরোটাই কাভার হয়ে গেছে, আর 2টি জেলা বাকি আছে। এখন পর্যন্ত সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছেন বা কেমন সাড়া পেয়েছেন? আমরা অভূতপূর্ব সাড়াই পেয়েছি সারা দেশের। যেখানে গিয়েছি আমরা, মানুষ আমাদের পদযাত্রায়, পথসভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমরা যেখানে কথা বলেছি, মানুষ তাদের প্রত্যাশা এবং আমাদের প্রতি আস্থা ব্যক্ত করেছে। মানুষ একটা নতুন রাজনৈতিক শক্তি দেখতে চায়, বিকল্প নেতৃত্ব দেখতে চায়। এবং যেহেতু তরুণরা গণ অভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিল, ফলে তরুণদের উপর সেই আস্থাটা মানুষ এখনও রাখতে চায় যে দেশের পরিবর্তন তরুণদের হাত দিয়েই সম্ভব। দেশের নেতৃত্বে তরুণদেরই যাওয়া উচিত। আমরা আমাদের জায়গা থেকেও সেই আস্থাটা ধরে রাখার চেষ্টা করব এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমাদের যে অভিজ্ঞতা হচ্ছে সেটা আমাদের রাজনৈতিক দল গঠনে, আমাদের রাজনৈতিক জীবনে অনেক বেশি কাজে লাগবে। আপনারা সাধারণ মানুষের যে চাওয়া, সেগুলোর আলোকে আপনাদের যে আগামী দিনের কর্মসূচি ঠিক করার কথা, সেটা আসলে কতটা গোছাতে পারছেন? আমরা সব জায়গায় আসলে সমস্যাগুলো অ্যাড্রেস করতেছি। সমাধানের থেকে আমাদের কাছে মনে হয়েছে সঠিক সমস্যাটা অ্যাড্রেস করা। প্রত্যেকটা জেলার লোকাল কিছু সমস্যা আছে, আবার দেশ নিয়ে তাদের ওভারঅল ভাবনা আছে মানুষের। তো এই সমস্যাগুলোর মাথায় নিয়ে আমরা আমাদের কর্মসূচিগুলো ঠিক করব সামনের দিনে। মানুষের সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে, মানুষের প্রত্যাশাগুলো যাতে মিট হয়। মানুষের রাজনৈতিক মুক্তি ঘটেছে 5ই আগস্টের মধ্যে দিয়ে, কিন্তু অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি কিন্তু ঘটেনি। ফলে সেই মুক্তির আন্দোলনটা আমাদেরকে এবার করতে হবে। হিসেবে আপনারা একটি নতুন রাজনৈতিক দল, আপনাদের নেতাদের অনেক ধরনের কথা বলে। আমরা যদি একেবারে সাম্প্রতিক একটি উদাহরণ দিই, কেউ হচ্ছে সেনাবাহিনীর প্রধানকে একটু প্রশংসা করে কথা বলেন, কেউ আবার একটু বিরোধিতা করে কথা বলেন, আবার এটা নিয়ে আপনাদের দলের অন্য নেতারা সমালোচনা করেন। এই যে দলের মধ্যে এই অবস্থা, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? দেখেন, এটা একটা নতুন দল, রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলটা মূলত গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে। অন্য অনেক দলে এটা দীর্ঘদিনের চর্চার মধ্য দিয়ে তাদের একটা প্রতিষ্ঠা পায়। এইখানে বিভিন্নজন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, মূলত গণ অভ্যুত্থান তাদেরকে এক জায়গায় নিয়ে আসছে। ফলে একটা কোহেশন তৈরি হইতে, এইটা একটা ঐক্যতান তৈরি হইতে স্বাভাবিকভাবে আমাদের সময় লাগবে। কিন্তু আমাদের দলের সবাই তাদের দলের যে নীতিগত জায়গা সেটাকে ধারণ করেই কথা বলতেছে, কিন্তু একটা পার্টিকুলার ইস্যুতে ডিফারেন্ট অপিনিয়ন থাকতে পারে, দলের মানুষ সেটা মেক করতে পারে। কিন্তু এটা আমি মনে করি একটা সময় লাগবে আমাদেরকে, সেই সময়টা আমাদের দেওয়া উচিত। আর জনগণকে এটা আসলে একটা ভুল বার্তা দেয় কিনা যে এই রাজনৈতিক দলটা আসলে কি করবে, তারা এটা আমরা বুঝতে পারছি না। জনগণ এই ধরনের কোনো বার্তা পায় কিনা এই ধরনের কথাবার্তার মধ্য দিয়ে? না, জনগণের কাছে তো আমাদের স্পষ্ট মেসেজ আছে। আপনি যদি সেনাবাহিনীর কথা বলেন, সেনাবাহিনী নিয়ে আমাদের কি অবস্থান, এই সময় সেনাবাহিনীর ভূমিকা, গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা, সার্জিস যেটা বলেছে সেটা তো একটা পার্টিকুলার ইস্যুতে শহীদ আহত দেখে, কিন্তু রাজনৈতিকভাবে আমাদের এই সময় ভূমিকা, সেটা তো আমি নিজে সাক্ষাৎকার দিয়েছি, আমার দেশে সাক্ষাৎকার দিয়েছি, প্রথম আলোতে সাক্ষাৎকার। আমি বলেছি সেনাবাহিনী কি করতে পারতো আর কি করেন। ফলে জনগণের কাছে আমাদের মেসেজ তো স্পষ্ট আসে। নাহিদ ভাই, গণ অভ্যুত্থানের 1 বছর হয়ে গেছে, সরকার গঠনেরও প্রায় 1 বছর হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে আমরা সাধারণ মানুষ হিসেবে যে প্রত্যাশাটা করেছিলাম গণ অভ্যুত্থানের নায়ক হিসেবে আপনাদের কাছ থেকে, এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা যে সরকারটি গঠন করেছিলেন সেই সরকারের কাছ থেকে, সেই প্রত্যাশাটা দেশের মানুষের কতটা আপনারা পূরণ করতে পেরেছেন? 8ই আগস্টে আসলে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের কাছে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা অন্তর্বর্তী সরকারকে দেওয়া হয়। আমি নিজেও এটার পার্ট ছিলাম। অন্তর্বর্তী সরকারের এটা দায়িত্ব ছিল, এবং গণ অভ্যুত্থানে যারা আমরা নেতৃত্বে ছিলাম, বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের সবারই দায়িত্ব ছিল আসলে। তো এটা সত্য যে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি 1 বছরে, এবং আমাদের যে স্টেক হোল্ডারগুলো ছিল, অংশীদার ছিল, তারা প্রত্যেকেরই বিভিন্ন এজেন্ডা নিয়ে রাজপথে নেমেছে। ফলে বিভক্তি তৈরি হয়েছে, দেশ আর এক জায়গায় থাকে না।
কেউ ক্ষমতার চেয়েছে, নির্বাচন চেয়েছে, কেউ রাষ্ট্রের আমূল সংস্কার চেয়েছে, কেউ তাদের আদর্শিক রাজনীতি করতে চেয়েছে। তো এখানে নানান, এবং অন্তর্বর্তী সরকার ক্রমাগত দুর্বল হয়েছে। আমরা যে সরকার প্রতিষ্ঠা করেছিলাম, এখনকার অন্তর্বর্তী সরকার তো আর সেরকম না। এখন এইখানে দলীয়করণ হয়েছে, প্রশাসনের দলীয়করণ হয়েছে, নির্বাচন কমিশনের একটা দলের মুখোমুখি হয়েছে। ফলে প্রত্যাশা পূরণ হয় নাই, কিন্তু আমরা মনে করি যে জুলাই আমাদের সম্ভাবনার জায়গা তৈরি করেছে। জুলাইয়ের এই আন্দোলন আমাদের আসলে কন্টিনিউ করতে হবে, এবং এটার জন্যই জাতীয় নাগরিক পার্টি, অন্তত আমরা আমাদের দায়বোধ থেকে আমরা এটা চলমান রাখবো। আমরা ওই কথাগুলোই বলে যাব এবং সেটার জন্য সেটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাব। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আপনারা বাছাই করেছিলেন এবং তিনি নিজে রাজিও ছিলেন না, অন্য অনেক স্টেক হোল্ডারও তাকে সরকার প্রধান হিসেবে চান নাই। এখন এসে প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে কাজ বা তার যে ডেলিভারি, এখান থেকে কি মনে হচ্ছে যে ইউনূসকে বাছাই করা ঠিক হয়নি, অথবা তিনি এদেশের মানুষের প্রত্যাশা বা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে কিছুটা অপারগতা দেখাচ্ছেন, এরকমটা কি মনে হচ্ছে? দেখেন, প্রফেসর ইউনূস দায়িত্ব নিয়েছিলেন শুধু এই শর্তেই যে সবাই তাকে সহযোগিতা করবে। প্রফেসর ইউনূস পলিটিশিয়ান না, তার কোনো পলিটিক্যাল পার্টিও ছিল না। তো উনি রাজনীতি এলাকার বাইরের লোক, দেশের স্বার্থে, সেই সময়ের স্বার্থে উনি রাজি হয়েছিলেন এবং ভেবেছিলেন যে গণ অভ্যুত্থানের যে শক্তিসমূহ তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবে, কিন্তু সহযোগিতা তো উনি পান নাই। উনি এত এককভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয়, এবং উনি তো কোনো উচ্চভিলাষী ক্ষমতালোভী ব্যক্তিও না যে নানান মেকানিজম করে ক্ষমতায় থেকে যাবেন। ফলে ওনার পক্ষে অনেক কিছু করা সম্ভব হয় নাই। তো এটার জন্য আমাদের আক্ষেপ আছে, কিন্তু ওনাকেও আমরা এককভাবে দোষ দিতে পারি না। গণ অভ্যুত্থানে সেনাবাহিনী, রাজনৈতিক দল, ছাত্র, আমি মনে করি তিনটা প্রধান শক্তি ছিল। ফলে তিনটা প্রধান শক্তি যদি এক জায়গায় থাকতো, সর্বাত্মকভাবে ইউনূসকে সহযোগিতা করতো। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারকে শেষ পর্যন্ত সহযোগিতা করেছে ছাত্ররা, এবং ওই সমর্থন এখনও আছে। সরকারের সকল সমালোচনা করেই আমরা সেই সমর্থন জারি রেখেছি। আমরা এমনটি শুনছি যে লন্ডন বৈঠকের পর থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূস একটা বিশেষ দিকে কিছুটা নিজেরাই অভিযোগ করেছি, সেটা তো আমরা অভিযোগ করেছি। উনি যদি নিরপেক্ষ থাকতেন, এখন উনি পরিস্থিতির কারণে হয়তো বাধ্য হয়েছেন, কারণ একটা রাজনৈতিক দল ক্রমাগত প্রেশার করে যাচ্ছিল। সেই সময় আপনি জানেন যে যমুনা ঘেরাও থেকে শুরু করে পুরো সরকারকে অকার্যকর করে, জাস্ট একটা ঢাকার একটা মেয়র হওয়ার জন্য পুরা একটা গভর্নমেন্টকে অকার্যকর করে দেওয়া হয়েছে। এখন এই গভর্নমেন্ট তো আর পুলিশের গুলি চালিয়ে, বল প্রয়োগ করে একটা রাজনৈতিক দলের উপরে খড়গ করবে না। তো এই কারণে উনি নেগোসিয়েশনে যেতে বাধ্য হয়েছেন। আমরা সেটার তীব্র কঠোর সমালোচনা করছি যে উনি সরকারকে একদিকে হেলে দিয়েছেন। সরকারের কর্তৃত্ব আসলে লন্ডন বৈঠকের পরে কমে গিয়েছে। কর্তৃত্বটা মনে হয়েছে আরেকটা দলের কাছে দলের প্রধানের কাছে দিয়ে আসা হয়েছে। কিন্তু এই সকল সমালোচনা করছি, কিন্তু আমরা বাস্তবতাটাও বলতেছি। যদি রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো, সেনাবাহিনী এবং ছাত্ররা, তারা যদি রাষ্ট্র সংস্কারের এই এজেন্ডাতে সবাই ঐক্যমত থাকতো এবং ডক্টর ইউনূসকে সহযোগিতা হতো, দেশ অনেক বেশি উপকৃত হতো বলে আমি মনে করি। মৌলিক সংস্কারের একটি একেবারে গুরুত্বপূর্ণ একটা পার্ট সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, নির্বাচন কমিশনের বিষয়ে সবাই ঐক্যমত্যে আসতে পেরেছেন। এর বাইরের যে কয়েকটি পিএসসি সহ কয়েকটি কমিশন রয়েছে এবং সংবিধিবদ্ধ সংস্থা রয়েছে, এগুলোর নিয়োগ নিয়ে এখনও একটা দোলাচল রয়েছে। একটা বড় রাজনৈতিক দল থেকে বা কিছু দলের থেকে একটা বিরোধিতা করা হচ্ছে এটার, আলাদা যে নিয়োগ বডি, এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য। জাতীয় নাগরিক পার্টি তো বলেছে প্রথম থেকেই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষভাবেই নিয়োগ করতে হবে। নির্বাচন কমিশনে এটা ঐক্যমত হয়েছে। পিএসসি, দুদক, অন্তত এই দুইটা তো খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি নির্বাচন কমিশনে যদি ঐক্যমত হতে পারে, একইভাবে দুদকে কেন ঐক্যমত হবে না? নির্বাচন কমিশন যদি আমরা নিরপেক্ষভাবে বা সমন্বিত কমিটির মাধ্যমে এটা নিয়োগ রাজি হই, একই কারণ তো দুদকও, কারণ দুদকও তো সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা তো সরকার প্রধানের ইচ্ছা অনুসারে এটা নিয়োগ দেওয়ার বিষয় না আসলে। বিগত সময়ে যেই সার্চ কমিটি আছে, এগুলো আসলে কাজ করে না, আমরা দেখেছি। এবং পিএসসিও একইভাবে, এবং পিএসসি তো যেখানে এই আন্দোলনটাই শুরু হয়েছে সরকারি চাকরি দাবিতে, ফলে সরকারি চাকরিতে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে, দলীয়করণ বা রাজনৈতিক আদর্শ বিবেচনায় নিয়োগ হবে না। এইটা তো তরুণ সমাজের প্রত্যাশা, এবং এইটার ব্যত্যয় ঘটলে তো তরুণরা এটা মেনে নেবে না। তো আমরা আশাবাদী যে, এবং বিএনপিরও উচিত এই বিষয়গুলা মেনে নেওয়া, এবং উচ্চকক্ষে পিয়ারের বিষয়টা আমরা বলেছি। আমরা, কারণ বিএনপির 31 দফাতেও কিন্তু উচ্চকক্ষের বিষয়টা ছিল, আমি যতটুকু মনে করতে পারি। ফলে উচ্চকক্ষ যদি আমাদের করতেই হয়, এটা অবশ্যই পিয়ার ছাড়া এটা তো ফাংশনাল হবে না।
আসন অনুপাতে করলে এই উচ্চকক্ষের কোনো প্রয়োজন নেই। ভোটের অনুপাতে করলে এই উচ্চকক্ষ সংবিধান পরিবর্তন থেকে শুরু করে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ভূমিকা রাখতে পারবে এবং একটা জবাবদিহিতার সংস্কৃতি বাংলাদেশে তৈরি হবে। আইনগুলোর সমালোচনা উচ্চকক্ষে তৈরি হবে। আমি মনে করি যে এই দুইটা বিষয় ঝুলে আছে। এই দুইটা বিষয় সুরাহা করে আমাদের জুলাই সনদের দিকে যাওয়া উচিত। 5ই আগস্ট সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, অভ্যুত্থানের পক্ষ আমরা একসাথে এই বিজয়টা তাহলে উদযাপন করতে পারবো জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে। আমরা তো নতুন সংবিধান চাইছি, গণপরিষদ চাইছি, আমরা পুরা রাষ্ট্র কাঠামোর বদল চাইছি, নতুন বন্দোবস্ত চাইছি। সেই নতুন বন্দোবস্ত থেকে এটাকে সংস্কারে নিয়ে আসা হয়েছে। সেখানে অনেক বড় ছাড় হয়ে গেছে। এই ছাড় দেশ জাতি করেছে। আমাদের অর্থনৈতিক সংস্কারের কথা ছিল, শিক্ষা কমিশনের কথা ছিল, হয়নি। আমাদের স্বাস্থ্য কমিশন হয়েছে, শ্রম কমিশন হয়েছে, সেগুলো নিয়ে কোনো আলাপ নাই, সেগুলোও ছাড় দেওয়া হয়েছে। শুধুমাত্র ক্ষমতার সাথে যেগুলো সংশ্লিষ্ট, ক্ষমতা এবং নির্বাচনের সাথে যে 5টা 6টা, সেগুলো নিয়েই কথা হইতেছে, স্থানীয় সরকার নিয়ে কোনো আলাপ নেই। ফলে আপনি দেশের অনেক গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আমরা কথাই বলতেছি না, এগুলো ছাড় না। সবচেয়ে বড় ছাড় কিন্তু দেওয়া হয়েছে এবং এই ছাড় বাংলাদেশের জনগণ দিয়েছে। শুধুমাত্র গুটি কয়েকটা জিনিস নিয়ে সংস্কার এবং আমরা আশাবাদী যে সেগুলো নিয়ে আমরা পরে আবার কথা বলবো, আমরা আন্দোলন চালাবো। কিন্তু এই কয়েকটা জিনিস সেখানে আসলে বড় দল ছোট দল কে কতটুকু ছাড় দিল এটার বিষয় না। বিষয়টা হচ্ছে আপনাকে যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, দেশ ও রাষ্ট্রের কল্যাণের ভিত্তিতে সিদ্ধান্তটা নিতে হবে। সেই জায়গায় তারা যদি আমাদেরকে কনভিন্স করতে পারে যেটার থেকে এটা ভালো অপশন, আমরা সেটা মেনে নেব। বিএনপির মহাসচিবের মুখে এই কথা মানায় না। ওনার দলের অবস্থা কীরকম এটা আমরা সকলেই জানি, কয়েক হাজার বহিষ্কার করা লাগছে। সো সবচেয়ে ভালো হয় উনি ওনার দলটাকে নিয়ন্ত্রণ করুন, আমরাও আমাদের দলটাকে নিয়ন্ত্রণ করতেছি। এখন এটা তো আমাদের দলের লোকের উপরে অভিযোগটা না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোক যারা আমাদের সাথে ছবি তুলে আমাদের এবং তাদের দলের সাথেও ছবি তুলেছে, বিভিন্ন জায়গায় সেই ছবি ব্যবহার করে তারা, এবং যখন পুলিশ গ্রেফতার করেছে আমরা আমাদের জায়গা থেকে বলেছি যাতে তার কঠোর ব্যবস্থা হয়, আইন অনুযায়ী ব্যবস্থা হয়। এবং আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের কোনো দলের নেতাকর্মী যদি এটা থাকে আমরা আমাদের জায়গা থেকে কঠোর ব্যবস্থা নেব। কারণ আমরা মনে করি চাঁদাবাজির এই অর্থনীতিকে ভেঙে দিতে হবে, যে অর্থনীতির উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়, এবং এই সংস্কৃতিটা পরিবর্তন করে সব দলকে এগিয়ে আসতে হবে। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে সেই উদ্যোগ, সেই ইচ্ছা, প্রচেষ্টা সবসময় আমরা দেখিয়েছি। আমাদের অর্থনৈতিক স্বচ্ছতার বিষয়ে আমরা বারবার বলছি, বিএনপিতে একটা উদ্যোগও এখন পর্যন্ত নেয়নি। এবং কিভাবে এই দল পরিচালিত হয়, তার আয় ব্যয় কী হিসাব কীভাবে দিতে, সেটা আমরা কিছুই আমাদের জনগণের কাছে স্পষ্ট না। চাঁদাবাজি, সন্ত্রাস আছে, তো নিজেদের বিশাল বিশাল চাঁদাবাজি থাকতে এখন তরুণদের উপর দায় চাপানোটা সঠিক কথা আচরণ হবে না। বরং এই সংস্কৃতিকে 5ই আগস্টের পরে বিএনপির মাধ্যমে এটা সারা দেশে ছড়িয়ে গিয়েছে, এবং যারা ছাত্র আন্দোলন আমাদের সাথে জড়িত ছিল তাদের একটা অংশকে সেটার ভিতরে ঢুকানো হয়েছে। বৈষম্যবিরোধীতে অনেকে ছাত্র দলের ছিল, শিবিরের ছিল, তারা এই কাজের সাথে যুক্ত হয়েছে। এই কাজের সাথে যেই যুক্ত হোক না কেন আমরা তার বিরোধিতা করি, এবং আমরা মনে করি দলগুলাকে আত্মপরিশুদ্ধির মধ্যে দিয়ে যেতে হবে। যদি নতুন দল হিসেবে আমরা এটা করতে না পারি, জনগণ আমাদেরকেও অ্যাকসেপ্ট করবে না। ফলে এইটা নিজেদের ভিতরেই এই পরিশুদ্ধিটা প্রয়োজন আসলে। আমাদের দাবিটা ছিল মূলত সংস্কার এবং ন্যায় বিচার। মূলত আমরা মনে করি সেই আন্দোলন আমাদের এখনও চলমান আছে। আমাদের শহীদ পরিবার, আহত তারা এখনও ন্যায় বিচার পায়নি, সাধারণ মানুষ ন্যায় বিচার পায়নি, এবং আমরা নতুন বন্দোবস্ত এখনও পাইনি। ফলে আমরা মনে করি আমাদেরকে সেই এক দফার ঘোষণার প্রতি, যেই ঘোষণার মাধ্যমে স্বৈরাচারের বিদায় হলো, তার প্রতি দায়বদ্ধ থেকে সবার আসলে কাজ করা উচিত। দর্শক, আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আবারও দেখা হবে।